হ্যালো বন্ধুরা, আমাদের বং ক্রিক আড্ডাতে আপনাদের স্বাগত। তো অনেকগুলো খবর আছে আজকে আপনাদের দেওয়ার। তো তার আগে আমি একটা জিনিস দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আগের দিন আমি আশদীপ নিয়ে বলেছিলাম যে টিম ম্যানেজমেন্টের ওর পোটেনশিয়াল সম্বন্ধে জানা আছে। তো অদ্ভুত ব্যাপার, আজকেই খবর পেলাম মর্নিমোরকেল বলল, সেম জিনিসটাই বললো যে আশদীপের এবিলিটি সম্বন্ধে গোটা ইন্ডিয়া টিমের সবাই সচেতন, ওকেও নিজে বলা হয়েছে এবং এক্স্যাক্টলি আমি যে কারণটা বলেছিলাম, বিভিন্ন কম্বিনেশন ট্রাই করানোর জন্য নতুনদেরকে পরীক্ষা করা হচ্ছে। তো সেটা অর্শদীপ নিজেও জানে, এটা নিয়ে টিম ইন্ডিয়ার মধ্যে কারোর কোনো রকম মিসকনসেপশন নেই, কোনো রকম কিচ্ছু নেই। তো যাই হোক, তো এবার খবরের পালাতে আসি। আইপিএল এ সবার ফার্স্টে হচ্ছে আইপিএল এর খবর চলছে। একটা হচ্ছে যে আইপিএল এ রাজস্থান রয়্যালস আর দিল্লি ডেয়ারডেভিলস এর মধ্যে একটা ডিল চলছে। সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে দিতে চলেছে দিল্লিকে, আর দিল্লি থেকে ক্রিস্টিয়ান স্টাফসকে রাজস্থানকে পাঠানো হচ্ছে। এটা অলমোস্ট কনফার্ম, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এটা রাজস্থানের জন্য ভালো, ধরতে গেলে রাজস্থানের জন্য ভালো, কারণ রাজস্থানে অলরেডি বৈভব সূর্যবংশী ওপেনার হিসেবে পরের বার খেলবে। দ্বিতীয়ত রাজস্থানের উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেল আছে, দুটো উইকেট কিপার রাখার কোনো মানে নেই। প্লাস টপ অর্ডারে সঞ্জু স্যামসন কতটুকু সুযোগ পাবে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। মুশকিলটা হচ্ছে দিল্লির। এবার দিল্লি যদি সঞ্জু স্যামসনকে নেয়, তখন দিল্লির হয়ে যাচ্ছে তিনটে উইকেট কিপার, অভিষেক পোরেল, কে এল রাহুল আর সঞ্জু স্যামসন, তিনজনই ফার্স্ট টিমে আসার দাবিদার। এবার তিনটে উইকেট কিপারকে নিয়ে তো করা যাবে না, টিমে অ্যাক্সেস করা যাবে না। তো সেই জন্য দিল্লিও চাইছে কে এল রাহুলকে রিলিজ করতে। এবার কে এল রাহুলের ব্যাপারে ছাপিয়েছে কলকাতা এবং খুব অ্যাগ্রেসিভলি কলকাতা কথা বলছে দিল্লির সাথে, এবং কলকাতাকে দিল্লি তিনটে অপশনস দিয়েছে, তিনটে ডিল দিয়েছে। একটা হচ্ছে কে এল রাহুলের বদলে সুনীল নারিনকে দিতে হবে, এটা নাম্বার 1 ডিল। 2 নম্বর ডিল হচ্ছে কে এল রাহুলের বদলে রিঙ্কু সিং এবং অঙ্কুশ রঘুবংশীকে দিতে হবে। 3 নম্বর ডিল হর্ষিত রানা আর অঙ্কুশ রঘুবংশীকে দিতে হবে। তো কলকাতা এখনো অব্দি তিনটে ডিলকেই নাকচ করে দিয়েছে। তো এটা নাকচ, এটা আমরা ফ্যানেরাও বুঝি যে তিনটে ডিলসের কোনোটাই অ্যাকসেপ্ট করা সম্ভব নয়, কারণ প্রত্যেকেই কেকেআর এর প্রোডাক্ট। হর্ষিত রানা, রিঙ্কু সিং, এটা দুজনেই কেকেআর এর হোম প্রোডাক্ট বলা যায়। আর সুনীল নারিন এখনো অব্দি 2012 থেকে এখনো অব্দি এটা খেললে 13th হবে, 13 বছর কলকাতার হয়ে খেলবে। তো সুনীল নারিনকে তো ছাড়াই যাবে না। তো এই তিনটে ডিলই কলকাতা রিজেক্ট করে দিয়েছে। কলকাতা যেটা চাইছে সেটা হচ্ছে ক্যাশে ডিলটা করতে। তো আপনারা সবাই জানেন কলকাতার কাছে পার্স নেই কোনো। তো ক্যাশে ডিল করতে গেলে সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারকে ছাড়তে হবে, তাহলে 23.75 ক্রোর্স ওর টিটিতে চলে আসবে। তো সেক্ষেত্রে পরে ভেঙ্কটেশ আইয়ারকে কম দামে কিনে নেওয়ার সুযোগও থাকবে, প্লাস কে এল রাহুলের ট্রেডটাও করে নেওয়া যাবে। তো এটা কিন্তু খুব বড় ইয়ে থেকে আসছে, বড় সংবাদ মাধ্যম থেকেই আসছে খবরগুলো। তো এইটা কেকেআর ক্যাশে যেটা চাইছে, দিল্লি সেটা চাইছে না, এখনো অব্দি দিল্লি সেটা চাইছে না। ভবিষ্যতে কি হবে সেটা জানা নেই, কিন্তু কলকাতার কিন্তু এমন একজন মেটেরিয়ালস দরকার, সেটা হচ্ছে যে ক্যাপ্টেন, ওপেনার, উইকেট কিপার। কে এল রাহুল আসলে কিন্তু তিনটে সমস্যার সমাধান হয়ে যাবে। তখন উইকেট কিপিং এও আপনার বিদেশি উইকেট কিপার খেলাতে হবে না, একটা বিদেশির কোটা আপনার সেভ হচ্ছে, প্লাস ওপেনিং তো হয়েই গেল, সর্টেড হয়ে গেল, প্লাস ক্যাপ্টেন্সি মেটেরিয়ালও আছে। তো দেখা যাক কি হয়, ফিঙ্গার্স ক্রসড। এবার আসি ওডিআই এর রুলসে। ওডিআই এর অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ রুলস চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর রুলস হচ্ছে স্টপ ক্লক অ্যাড হয়েছে, স্মার্ট স্টপ ক্লক। সেটা হচ্ছে এই স্টপ ক্লকটা হচ্ছে প্রথম একটা ওভার যখনই শেষ হবে তখনই স্টপ ক্লক চালু হয়ে যাবে। তো উইদিন 60 সেকেন্ডস এর মধ্যে আপনাকে সেকেন্ড ওভার শুরু করতে হবে, তা না হলে পেনাল্টি বা অন্য কিছু ব্যবস্থা আছে। 2 নম্বর হচ্ছে বাউন্ডারি ক্যাচেস। আগে আমরা দেখতাম বাউন্ডারিতে রিলে ক্যাচেস হতো, এবং বাউন্ডারি থেকে ক্যাচ অ্যাটেম্প্ট করার পরে সেটাকে বাউন্ডারির ভেতরে পাঠিয়ে ফিল্ডার বাইরে চলে যেত, আবার ভেতরে এসে ধরতো। তো এই রিলে ইভেন্টটা এখন বন্ধ হতে চলেছে।
তো বাউন্ডারি ক্যাচেসের ক্ষেত্রে আপনার শরীরের পুরো অংশ কোনোভাবেই যেন বাউন্ডারির বাইরে না বেরোয়, টাচ না করে। বাইরে বেরোতে পারে কিন্তু ব্যালেন্স আপনার মাঠের ভেতরেই রাখতে হবে, টাচ করা চলবে না। তো সেক্ষেত্রেই সেটা ক্যাচ হিসেবে গণ্য হবে, নয়তো নয়। 3 নম্বর হচ্ছে কনকাশন সাবস্টিটিউট। কনকাশন রিপ্লেসমেন্ট বা কনকাশন সাবস্টিটিউট যেটাই বলি না কেন, সেটা টিম ম্যানেজমেন্টকে আগে থেকে জানিয়ে রাখতে হবে ম্যাচ অফিসিয়ালসকে, যে এবং কনকাশন রিপ্লেসমেন্ট যেটা হবে সেটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে হবে। বোলারের বদলে ব্যাটসম্যান, ব্যাটসম্যানের বদলে বোলার, এরকম হবে না। অলরাউন্ডারের বদলে অলরাউন্ডার রিপ্লেসমেন্ট করতে হবে। তো আপনারা জানেন একটা ম্যাচে এরকম হয়েছিল যে অস্ট্রেলিয়াতে, যে রবীন্দ্র জাদেজা ইনজিওর্ড হয়েছিল ব্যাটিং করতে গিয়ে ইনিংসের একদম লাস্টের দিকে। তো তার বদলে যুজবেন্দ্র চাহালকে রিপ্লেসমেন্ট করানো হয়েছিল। চাহাল 4টে উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছিল। সেই গল্প কিন্তু এখন আর হবে না। এরপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কোনো ব্যাটসম্যান যদি নিজে স্ট্রাইক নেওয়ার জন্য ডেলিভারেটলি শর্ট রান নিয়ে সেকেন্ড টাইম স্ট্রাইকে আসে বা শর্ট রান নেয় ডেলিভারেটলি, আম্পায়ার যদি সেটা বোঝে, তবে ফিল্ডিং টিমকে 5 রানস পেনাল্টি দেওয়া হবে। 5th পয়েন্ট, বলে স্যালাইভা এখনো লাগানো যাবে না। বলে স্যালাইভা লাগানো যাবে না, শুধু অনলি ঘাম ইউজ করতে হবে, যেটা হচ্ছে নর্মাল আগে কোভিড এর পরে যে নিয়মটা চেঞ্জেস হয়েছিল সেই চেঞ্জেসটাই রয়েছে। তবে স্যালাইভা যে টাচ করানো যাবে না তা নয়। আম্পায়ার যদি বোঝে যে স্যালাইভার জন্য বলের ওজন, বলের ওয়েট ডিফারেন্ট হচ্ছে, তখন আম্পায়ার পদক্ষেপ করতে পারে। এবার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ওডিআই রুলস। সেটা হচ্ছে যে আগে কি হতো, আগে দুদিক থেকে দুটো নতুন বলে খেলা শুরু হতো। 50 ওভার্স অব্দি এক এন্ড থেকে একটা বল, আরেক এন্ড থেকে আরেকটা বলে খেলা হতো। তো এখন রুলসটা চেঞ্জ হচ্ছে, আপ টু 34 ওভার দুটো বলে খেলা হবে, 2 এন্ড থেকে দুটো নিউ বলে খেলা হবে। 34 ওভারের পরে 35th ওভার থেকে আম্পায়ার বা ফিল্ডিং টিমের ক্যাপ্টেন দুটো বলের মধ্যে, কনসিস্টিং দুটো বলের মধ্যে যে কোনো একটা বল চুজ করবে এবং সেই বলে 34 থেকে 50th ওভার অব্দি খেলা হবে। তো এই ক্ষেত্রে এই রুলসটা ইম্পর্টেন্ট এই কারণে, বলটা এখন কিন্তু পুরনো বলে সেই 1990s 2000 ওরকম টাইমের মতন সেই পুরনো বলে খেলার এসেন্সটা ফিরে আসবে। পরবর্তীকালে ফিফথ লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার যারা ব্যাটসম্যান রয়েছে, যাদেরকে 30 থেকে 50 ওভার খেলতে হবে, তাদের পুরনো বলে খেলা কিন্তু প্র্যাকটিস রাখতে হবে। টপ অর্ডারের ব্যাটসম্যানকে মিডল অর্ডারে খেলানো, যেটা ইন্ডিয়া চপ এন্ড চেঞ্জ করতে থাকে বা অনেক টিমই করে, সেইটা একটু রিস্কি হয়ে যাবে। এই হলো আপনাদের ওডিআই রুলসের ওডিআই নিউ রুলস। এরপরে আসছি আমরা ছোট ছোট দুটো খবরে। একটা হচ্ছে আশ্বিন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে গেছিল বিবিএল এ, তো নি ইনজুরিতে পুরো টুর্নামেন্টের জন্য হয়ে গেছে, আনঅ্যাভেলেবল হয়ে গেছে। এরপরে পয়েন্ট হচ্ছে হ্যারিস রাউফের 2টো ম্যাচের সাসপেনশনে পড়েছে এশিয়া কাপের এই কারণে। তো পরপর দুটো ম্যাচেও দুটো করে ডিমেরিটস পয়েন্ট পেয়েছে, 4টে ডিমেরিটস পয়েন্ট ওর হয়েছে। তো সেটার জন্য ওর 2 ম্যাচ সাসপেনশন। সূর্য কুমার যাদবের যেহেতু ক্যাপ্টেন এবং সেই প্রেস কনফারেন্সের জন্য ওর দুটো ডিমেরিটস পয়েন্ট হয়েছে। আর সাহিবজাদা ফারহানের ওই গান সেলিব্রেশনের জন্য একটা ডিমেরিটস পয়েন্ট পাওয়া গেছে। হাউএভার আর্শদীপ সিং এর কোন রকম কোনো দোষ পাওয়া যায়নি আইসিসি ইনভেস্টিগেশনে, যে যদিও পাকিস্তান টিম ম্যানেজমেন্ট থেকে ওর এগেনস্টে কমপ্লেন করা হয়েছিল। তো এই হচ্ছে হ্যারিস রাউফের খবর দিলাম আপনাদের। এবার আপনাদেরকে আরেকটা খবর বলি, ওমেন্স আইপিএল এর রিটেনশন লিস্ট বেরিয়ে গেছে। তো কোন টিম কাকে কাকে রিটেন করেছে সেই বলে আমি ভিডিওটা লম্বা করতে চাইছি না। তবে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা খবর হচ্ছে দীপ্তি শর্মা আর লরা উলভার্ট কোন টিমের রিটেনশন লিস্টে নেই। তো এরা যখন, তার মানে এরা নিলামেই নামবে, তো এদেরকে নিয়ে যে কারাকারি হবে দ্যাট ইজ ফর শিওর। এবার আসি আমাদের ইন্ডিয়ার টেস্ট টিমের স্কোয়াডে। টেস্ট টিমের স্কোয়াডে একটা আফসোস আছে, সেটা হলো মোহাম্মদ শামি এবারও চান্স পায়নি। অভিমন্যু ঈশ্বরনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন ওকে রিলিজ করে দেওয়া হয়েছে জানা নেই, কারণ ইংল্যান্ড সিরিজে 5টা ম্যাচ, অস্ট্রেলিয়াতে 5টা ম্যাচ ওকে
নিয়ে যাওয়া হলো, ওকে শুধু নেক্সট সেশন করলো, ঘুরে বেড়ালো, আর কিছুই হলো না। ওর কি দেখে টিম ম্যানেজমেন্ট ওকে সরিয়ে দিল সেটা এখনো বোঝা যাচ্ছে না। যাই হোক, আর হচ্ছে সরফরাজ খানকেও যথারীতি না হয়নি, যদিও মিডল অর্ডারে আমার মনে হয় টিম লিস্ট দেখে আমার মনে হচ্ছে, টিম লিস্টটা আপনাদের সাথে শেয়ার করছি আমি, তো আপনারাই বুঝতে পারবেন যে সরফরাজ খানকে কিন্তু জায়গা দেওয়া যেত। আরেকটা হচ্ছে ঋষভ পান্থের রিটার্ন হয়েছে। ঋষভ পান্থের রিটার্ন হয়েছে এবং টিমে কিন্তু ধ্রুব জুরেলও আছে। এখন দেখতে হবে আমাদের যে ধ্রুব জুরেলকে মিডল অর্ডারে অ্যাজ এ ব্যাটসম্যান খেলানো হয় নাকি দুজনের মধ্যে শুধু পান্থই চান্স পাবে, সেটা আমাদের দেখতে হবে। আরেকটা কথা, আকাশদীপ টিমে যথারীতি ওর চোট ছেড়ে গেছে। বেঙ্গলের হয়ে রঞ্জি খেলে নিয়েছে, ওর ম্যাচ ফিটনেস চলে এসছে, ওকে টিমে চান্স দেওয়া হয়ে গেছে এবং যথারীতি লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট, যেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা টিম থেকে আউট। তো আপনাদেরকে পুরো টিমটা একবার বলে দিই। সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল, KL রাহুল, শুভমান গিল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং কুলদীপ যাদব। তো এখানে আমার টিম লিস্ট নিয়ে একটা জিনিস বলার আছে, ইন্ডিয়া 15 জনের দলে কিন্তু 4টে স্পিনার নিয়ে যাচ্ছে, কুলদীপ, আকসার, জাদেজা, ওয়াশিংটন সুন্দর। তো আমি জানি না এটা একটু অত্যাধিক বেশি হয়ে গেল কিনা, 4টে স্পিনার, 3টে পেস বোলার, আর 2জন উইকেট কিপার, আর 5জন আউট এন্ড আউট ব্যাটসম্যান, 6জন আউট এন্ড আউট ব্যাটসম্যান। তো এই হলো ইন্ডিয়ার টিম নিউজ। তো এখানে আমার একটা জিনিস বলার আছে যে টিমে যদি ব্যাটিং এ আপনি দেখুন, জয়সওয়াল আছে, রাহুল আছে, KL রাহুল আছে, শুভমান গিল আছে, সাই সুদর্শন আছে, দেবদত্ত পাডিক্কল আছে, ধ্রুব জুরেল হয়তো খেলবে না, পান্থ। তো এই প্রথম টপ অর্ডারের প্রথম 6 জনের মধ্যে আপনি যদি দেখতে চান, চারটে লেফট হ্যান্ডার আছে, 4টে লেফট হ্যান্ডার, অনলি 2জন রাইট হ্যান্ডার। তো এখানে আমার মনে হয় সরফরাজকে একটা চান্স দিলে পরে রাইট হ্যান্ডার লেফট হ্যান্ডার কম্বিনেশনটা 3-3 থাকতো, ঠিক থাকতো। এখন জানি না, এখন টিম ম্যানেজমেন্টের ডিসিশন, ওরা যেটা ভালো মনে করেছে সেটা করেছে। তো যদিও আমার এই ব্যাপারে দ্বিমত আছে। এই হলো আমাদের আজকের খবর। আজকে ম্যাচ শুরু হবে অস্ট্রেলিয়ায় দুপুর 1:45 থেকে কুইন্সল্যান্ডে। আপনারা সবাই দেখবেন ম্যাচটা। 4th T20 যথেষ্ট ইম্পর্টেন্ট। তো ম্যাচের পরে আমরা চেষ্টা করব এটার অ্যানালাইসিস করার, কোথায় কি হলো খুঁজবো। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো ত্রুটি থাকে, আর যতটা সম্ভব শেয়ার করবেন। নমস্কার।